স্যার, একজন ছাত্র যখন গবেষণা শুরু করতে চায় তখন তার প্রথমেই মেন্টর নির্বাচন প্রথম এবং দেন হচ্ছে ফান্ডিং এবং রিসার্চ টপিক নির্বাচনের বিষয়টা আসে। তো এগুলো কিভাবে করা উচিত বলে আপনার মনে হয়? খুব ইন্টারেস্টিং একটি বিষয় মাইশা তুমি তো উপস্থাপন করলে। মানে আমার কথা মনে পড়ে গেল, আমি জাপানে 2004 সালে গেছি মনোবস্তি স্কলারশিপ নিয়ে। আমি যেদিন পৌঁছানোর পরপরই কিন্তু মেন্টর হিসাবে একজন প্রফেসর আমার সাথে নিয়োগ হয়ে গেল। আসলে কাগোশিমা ইউনিভার্সিটি জাপান নিয়োগ দিয়ে দিলেন তাকে। উনি মেন্টরিং হিসাবে এবং সুপারভাইজার হিসাবে আমি ওনার সাথে কাজ করবো আর কি। তো দেখো, সারা পৃথিবীতে আসলে ইউনিভার্সিটি মানেই মেন্টরিং সিস্টেম শুড বি মাস্ট। কিন্তু এখানে সমস্যা যেটা হয়েছে, আমাদের এই কালচারটা ডেভেলপ করা হয়নি। কারণ মেন্টরিং সিস্টেম তার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমরা যখন একটা নতুন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তার তো পরিবেশ পরিস্থিতি, গবেষণা, শিক্ষা সবকিছু সম্পর্কিত, কিন্তু তার কোনো জ্ঞান একেবারে নাই বা শূন্য। সেই ক্ষেত্রে যদি একজন মেন্টর সেট করা যায় ওই স্টুডেন্টের জন্য, তাহলে তার পরবর্তী 4 বছর অনার্স লাইফটা কিন্তু ইট শুড বি ভেরি ইজি ফর হিম। ইভেন ওই প্রফেসরের গবেষণা চলছে, মাঝে মাঝে গবেষণায় এসে ল্যাবে বসে কাজ করা, সিনিয়রদের সাথে পরিচিত হওয়া, ক্যাম্পাসে বিভিন্ন সমস্যার সমাধান এবং হায়ার স্টাডিজের যে বিষয়গুলো সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটি কিন্তু মেন্টরিং এর মাধ্যমে ইজি হয়। তা আমাদের সময় ওইটি বিশ্ববিদ্যালয় ছিল না। আমরা যখন মাস্টার্স পাস করে তারপরে চিন্তা করছি হায়ার স্টাডিজে যাব, কিভাবে প্রস্তুতি নেব বা কি কি দরকার। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মেন্টরিং সিস্টেমটা বিশ্ববিদ্যালয়ে চালু করা উচিত, অবশ্যই চালু করা উচিত। আর একটি কথা কিন্তু অবশ্যই বলতেই হয়, সায়েন্স ক্লাব কিন্তু অবশ্যই মেন্টরিং এর দায়িত্বটাই কিন্তু পালন করছে না। আসলে আমার যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে এই মেন্টরিং সিস্টেমটা চালু করলে এবং শুধুমাত্র গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের যে ব্যক্তিগত সমস্যা সেগুলো তারা কিন্তু কারো কাছে শেয়ার করতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন প্রথম বিশ্ববিদ্যালয় জীবনে পা দেয়, সে কিন্তু মানসিক ভাবেও সেটা পড়াশোনার উপর প্রভাব ফেলে। তো এই মেন্টরিং সিস্টেমটা স্যার আপনার কি মনে হয় সেটা নিরসনে ভূমিকা রাখবে? খুবই ভালো কথা বলেছো মাইশা। সেটি হচ্ছে যে দেখো, একজন স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছেন। এখন তার যে স্বপ্নটা, মানে স্বপ্নের রিয়েলিটি কতটুকু সে কিন্তু শেয়ার করতে পারছে না। কিন্তু মেন্টরিং সিস্টেম থাকলে, ফর এক্সাম্পল একজন ছাত্র সে গবেষক হতে চায়, বিদেশি স্কলারশিপ নিয়ে যেতে চায়, তাহলে মেন্টরের সাথে সে শেয়ার করতে পারছে। মেন্টরও তার সাথে এই বিষয়ে তার কিভাবে প্রস্তুতি নেবে সেই ধাপগুলো কিন্তু তাকে শেখাতে পারছে, অথবা যে ক্লাবগুলো আছে সায়েন্স ক্লাবের মতো বা সায়েন্স ক্লাব, সেখানে তাকে পাঠাতে পারছে। এটি একটা বিষয়। আবার অনেক ছাত্র আসছে, সে বিসিএস জবে যেতে চায়, তাহলে বিসিএস জবের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার সেটি কিন্তু মেন্টরিং এর মাধ্যমে প্রাথমিক ধারণা পেতে পারে। আবার কেউ কেউ নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চায়, তাহলে এই যে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চায়, অথবা কোন এনজিও নিজে দাঁড় করতে চায়, তাহলে এটি কিন্তু মেন্টরের মাধ্যমে প্রাথমিক যে ধারণা, প্রাথমিক প্রস্তুতি সেটি কিন্তু পেতে পারে। এবং পরবর্তীতে মেন্টরিং এর সহায়তায় কোন অর্গানাইজেশনের কাছে গেলে সে নিজেই উদ্যোক্তা হতে পারবে বা একটি অর্গানাইজেশনের মালিক হতে পারবে, অথবা বিদেশে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি করতে পারবে, অথবা বিসিএস সহ অন্যান্য জবের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারবে। সুতরাং মেন্টরিং সিস্টেমটা আসলেই দরকার বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে। স্যার, চমৎকার একটা বিষয় তুলে ধরার জন্য স্যার আপনাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। এই মেন্টরিং সিস্টেমটা আর কি বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশে প্রেক্ষাপটে চালু করাটা অনেক বেশি জরুরি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা গ্রাম থেকে এসেছে এবং তারা যে বিষয়টা সংকীর্ণতা অনুভব করে এবং তাদের মনে করে গবেষণাতে তারা কিভাবে অগ্রসর হবে, কনফিডেন্সটা তারা পায় না। তো আমি মনে করি স্যার আপনার এই কথা তাদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু আমি আসলে অনেক ছাত্রই আমাকে প্রশ্ন করেন প্রায় যে স্যার, আমার তো গবেষণার কোনো অভিজ্ঞতা নাই, বা আমার পাবলিকেশন নাই, বা আমার রেজাল্টটা খুব বেশি ভালো নাই, যারা অনার্স পাস করে গেছে, এটা দিয়ে কি গবেষণা করা সম্ভব? আমার তো ফান্ডিংও নাই স্যার। তা আমি তাদের উদ্দেশ্য সহ সবাইকেই বলবো, গবেষণা করাটা সদিচ্ছা, প্রবল ইচ্ছা। এই ইচ্ছা শক্তিটা কারোর যদি সৃষ্টি করতে পারে, বাকি যে স্টেপগুলো
ইট শুড বি ভেরি ইজি ফর হিম অর হার। আমরা বলবো, বিশেষ করে আমরা যারা গবেষণায় আছি, সায়েন্স ক্লাব আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকেরা আছেন, ইভেন দ্য মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর স্যাররা আছেন, ওনারা কিন্তু গবেষণা নিয়েই কিন্তু সবসময় থাকছে, আমরাও থাকতে। সুতরাং আমাদের সাথে যদি একটু বসে বা মোটিভেশনের কোনো স্পিচে যদি জয়েন করেন, সায়েন্স ক্লাব তো প্রায় আয়োজন করছেন, আমার মনে হয় এটি কোনো ব্যারিয়ার না। তো এই জন্য বর্তমান যে প্রজন্ম, তাদের প্রবল ইচ্ছা শক্তিটা তৈরি করাটাই প্রধান কাজ, এবং পরবর্তী যে স্টেপগুলো, সে কিভাবে গবেষণা করবে, গবেষণা দল ইনভলভমেন্ট হবেন, কিভাবে পাবলিকেশন করবেন, কিভাবে প্রজেক্টের সাথে ইনভলভমেন্ট হবেন, কিভাবে একটা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য তার যে রিকমেন্ডেশন লেটার দরকার, এসওপি স্টেটমেন্ট অফ পারপোজ দরকার, একটি ভালো সিভি তৈরি করা দরকার, বা রিসার্চ প্রপোজাল তৈরি করা দরকার, এভরিথিং শুড বি ভেরি ইজি ফর হিম, যদি তার সদিচ্ছার প্রবল হয়। এটি আসলে বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো, গবেষণা করতে চেয়ে কেউ গবেষণা যদি করতে না পারার সুযোগ পাই, এটি আমাদের জন্য যেমন ব্যর্থতা, তার জন্য ব্যর্থতা। এই জন্য উপযুক্ত ব্যক্তি যারা গবেষণা করছেন, উপযুক্ত অর্গানাইজেশন, সায়েন্স ক্লাবের মতো, তাদের কাছে আসতে হবে প্রথমে। তাহলে এই জার্নিটা তাদের জন্য ইট উইল বি ভেরি স্মুথ অ্যান্ড সাউন্ড। এবং আমি বিশ্বাস করি যারাই এই কাজগুলো করেছেন লাস্ট 5 ইয়ার্স, তারা কিন্তু কেউ দেশে নেই। বিশেষ করে আমার ল্যাবে যারা কাজ করে, মাইশা, তুমি যদি এই বছর যাদেরকে দেখবা, আগামী বছর যে একজনকেও পাবে না। কারণটা কি? কারণ তারা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে। বিশেষ করে আমার সাথে এখন মোর দ্যান 500 ফেলোজ আর ওয়ার্কিং। সেটি কিন্তু শুধু ফিশারিজের নাই, বিভিন্ন সাবজেক্ট। ইভেন আমি সবসময় স্মরণ করি আমিরুল ইসলাম, যেটি সংস্কৃতি ডিপার্টমেন্ট, তার মোর দ্যান 30 পাবলিকেশন, এবং রিসেন্টলি সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে রাজশাহী ইউনিভার্সিটি Q1 জার্নাল পেপার পাবলিশ করেছে। আমরা তো Q1 জার্নাল পাবলিশ করছি অহরহ। এবং আমার একজন ফেলো আছে মিজানুর রহমান, যে এই কাজগুলো করছে, প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ করে ট্রেনিং দিচ্ছেন, ফ্রি অফ কস্ট অথবা নামমাত্র মূল্যে ট্রেনিং দিচ্ছে সে। তারও কিন্তু 500-র উপরে ছাত্রছাত্রীদের এখন কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে, 22 নম্বর ব্যাচ চলছে তার। ক্যান ইউ ইমাজিন? তো সুতরাং এটি কিন্তু সম্ভব, সদিচ্ছা, ইচ্ছা শক্তি এবং ব্রেনের একটা প্রোগ্রামিং সেট করে দরকার, যে আমি স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে চাই, গবেষক হতে চাই, এবং গবেষণাকে আমার প্রফেশনাল লাইফে নিতে চাই। সদিচ্ছা এবং তার লক্ষ্যই শিক্ষার্থীদেরকে তার জায়গায় নিয়ে যেতে পারে, যারা গবেষণা নিয়ে সামনে আগাতে চায়। কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ধরনের বিশ্বমানের গবেষণা শুরু করতে পারে? তাদের শুরুটা কেমন হবে? আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করা হয়েছিল কিন্তু গবেষণা বেস করে, যে গবেষণায় হবে মূল আসলে প্রিন্সিপাল বা মূল ভিত্তি। আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কিন্তু সেভাবে আসলে হয়ে ওঠেনি। বাট এটি কিন্তু আমরা আনন্দের সাথে শেয়ার করতেই পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে ছাত্রছাত্রীদের, তোমাদের মতো যারা কাজ করছো, সায়েন্স ক্লাব, তাদের মধ্যে কিন্তু একটি তৈরি হয়েছে। এখান থেকে ইয়াং বিজ্ঞানী তৈরি হচ্ছে, যেটি বিশ্ববিদ্যালয়ে করার কথা ছিল, সেটি কিন্তু এই সায়েন্স ক্লাবের মাধ্যমে অনেক কিন্তু সহজ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের অনেকের ধারণা যে আমরা আসলে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কিভাবে আমরা গবেষণা শুরু করব, এই জায়গাগুলোতে সায়েন্স ক্লাবের কিন্তু বিশাল একটি ভূমিকা আছে, এবং সেই কাজটা কিন্তু সায়েন্স ক্লাব করছে। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয় শুরু করেছিলাম, তখন কিন্তু এই ধরনের সায়েন্স ক্লাব বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না। এখন যেহেতু ছাত্রদের থেকে এই যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, এখানে কিন্তু বলা যেতে পারে বিশ্ববিদ্যালয় আসলে সাপোর্টেড অর্গানাইজেশন এরা। তো এটি ভালো দিক যে একেবারে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু গবেষণা করার যে আগ্রহ তৈরি করার কিন্তু একটা পথ কিন্তু তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি যারা ইয়াং রিসার্চার যারা আছেন, আপনি কি মনে হয় যে তাদের কোন স্কিলটা সবচেয়ে বেশি জরুরি? স্যার অনেকগুলো কথা অলরেডি বলে ফেলেছেন। আরেকটি ভালো বিষয়, আমি কিন্তু আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি। আমি কিন্তু ইয়াং সায়েন্টিস্ট যে অ্যাওয়ার্ড টাওয়াস, দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স থেকে, যেটি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার পেয়েছেন, ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে শামস স্যার পেয়েছেন, এবং পাটোয়ারি স্যার উনি পেয়েছেন, আমিও কিন্তু পেয়েছি 2015 সালে। তো বিশেষ করে যেহেতু আমরা ইয়াং সায়েন্টিস্ট পেয়েছি, সুতরাং ইয়াং অবস্থায় আমরা গবেষণা শুরু করেছি বা করে আসছি। ইয়াংদের প্রতি আমার একই অনুরোধ থাকবে, আপনারা গবেষণায় আসুন, গবেষক হিসাবে ক্যারিয়ার ডেভেলপ করুন। আমরা অনেক ক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস সহ বিভিন্ন জবের জন্য যে পরিমাণ শ্রম,
মেধা অপচয় করছি বা মেধা কাজে লাগাচ্ছি সেখানে, ওর যদি 1/3% মেধা শ্রম কেউ যদি দেয়, আমি বিশ্বাস করি ইউএসএ কানাডার মতো দেশে উন্নত বিশ্ববিদ্যালয়ে থেকে সে ভালো মানের একটি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া সম্ভব। আর কেউ যদি উন্নত বিশ্বের ফুল ফান্ডেড একটি স্কলারশিপ পেয়ে যায়, তার টোটাল লাইফ, তার ফ্যামিলি লাইফ, এভরিথিং শুড বি চেঞ্জড। কারণ সে ভালো জায়গায় পৌঁছে যাবে গবেষণা দিয়ে, তখন তার পিছনের দিকে ফিরিয়ে তাকার আর সুযোগ থাকবে না, আমি বিশ্বাস করি। এবং আমাদের আসলে দরকার ওই কালচারটা ডেভেলপ করা, তাদেরকে এই মেসেজটা দেওয়া বা শিক্ষার সুযোগটা করে দেওয়া। আরেকটি জিনিস আমি শেয়ার করতে চাই, বাংলাদেশের ছেলে মেয়ে তোমরা যারা আসো অত্যন্ত মেধাবী, এটা কিভাবে বোঝা যাবে? বিশেষ করে গবেষণার ক্ষেত্রে যখন বহির্বিশ্বে যাবা তখন দেখতে পাবা যে বাংলাদেশের ছেলেরা মেয়েরা একেবারে যদি 1 থেকে 5টা ক্যাটাগরি করা যায়, র্যাঙ্ক করা যায়, দেখা যাবে আমাদের ছেলেমেয়েরা সব 2 এবং 1-2 র্যাঙ্কিং এ আছে গবেষণা দিয়ে। তো সুতরাং এ থেকে বোঝা যায় যে আমাদের মেধা আছে, শুধু দরকার একটু সুযোগ তৈরি করে দেওয়া, তাহলে আমাদের ছেলেমেয়েরা বিশ্বে গবেষণা দিয়েই বাংলাদেশকে একেবারে উচ্চ লেভেলে নিয়ে যাবে। রাজশাহী ইউনিভার্সিটি সহ আমাদের দেশ সকল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর একেবারে উপর দিকে চলে যাবে বলে। স্যারের মতো আশা আমাদেরও, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে দেশের নাম উজ্জ্বল করবে। স্যার, আরেকটা বিষয় যে আপনি তো সরকারি চাকরি যেটা সেটাতেও আপনি ছিলেন কিছুদিন বললেন, এবং পরবর্তীতে গবেষণায় এসেছেন। তো আপনার কাছে কোনটা প্রিফারেবল মনে হয়, বা আপনার নিজের কাছে যে একটা স্টুডেন্ট যদি ফিউচার ক্যারিয়ার গড়তে চায় আমাদের এখানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেটি সবসময় প্রেফার করে, যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা তারা যে বিসিএস পর্যায়ের জবগুলো, এবং আসলে বিসিএস এর জব পাওয়া কিন্তু সো টাফ। এটি 3-4 বছর 5 বছর প্রস্তুতির পরে কিন্তু পাওয়া যায়। আমি উদাহরণ যদি দিই, এই বছর এই বিসিএস এ যে রিসেন্টলি যেটি প্রিলিমিনারি কমপ্লিট হলো, শেষ হলো, সেখানে 3,74,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, অ্যাপ্লিকেন্ট সংখ্যা ছিল। পোস্টে ছিল বিসিএস ক্যাডার ছিল 3,000, নন ক্যাডার ছিল 400। তাহলে 3400 পোস্টের জন্য বিসিএস এ অবতীর্ণ হচ্ছেন 3,74,000। পার্সেন্টে এটি আছে 0.92% বা তারও নিচে। তাহলে এই পার্সেন্টটার এই সম্ভাবনা নিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যে পরিমাণ ইফোর্ট দিচ্ছে, পরিশ্রম করছেন, তাতে কিন্তু ফাইনালি কিন্তু 99% কিন্তু সাকসেস হচ্ছে না। অথচ এই পরিশ্রমটার অর্ধেক পরিশ্রম সে যদি তার গবেষণায় দিত, তাহলে উন্নত বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু সে ভালো ফুল ফান্ডেড একটি গভর্নমেন্ট স্কলারশিপ, ওই দেশের একটি স্কলারশিপ পেয়ে যেত, যাতে করে বিশ্ব দরবারে একজন গবেষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। আরেকটি জিনিস আমি শেয়ার করতে চাই, আমি যেহেতু চাকরি করার প্রায় 4.5-5 বছর অভিজ্ঞতা আমার আছে গভর্নমেন্ট লেভেলে, সরকারি লেভেলে, উপজেলা পর্যায়ে, আসলে চাকরি করে নিজের যে মেধা সেটাকে কাজে লাগানোর সুযোগ কিন্তু একেবারে নেই তা নাই, কিন্তু সেটি খুবই কম, কারণ সেখানে সরকারি নিয়ম নীতির বাইরে যাওয়ার সুযোগ নাই, এবং সেখানে প্রোটোকল থাকে, নিয়ম নীতি আছে, তাদের মেথডোলজি, সেগুলি ফলো করা হয়। কিন্তু একজন গবেষকের জন্য উন্মুক্ত ময়দান, উন্মুক্ত ফিল্ড, সে সামনের দিকে। আর গবেষণা মানেই কিন্তু আবিষ্কার, নতুনত্ব সৃষ্টি করা, যেটি মানুষের জন্য দরকার, সারা বিশ্বের জন্য দরকার, সমস্ত প্রাণীকুলের জন্য দরকার, এনভায়রনমেন্টের জন্য দরকার, সবার জন্য দরকার। সেই পেশাটাই আমার মনে হয় যদি ছাত্ররা বেছে নেয় সেটি হবে সবচাইতে ভালো। যদিও গবেষণা কালচারটা বাংলাদেশে গড়ে ওঠেনি, তবে আমি বিশ্বাস করি এই ছোট্ট দেশের যে সম্ভাবনা, কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক উৎপাদন, বা জলবায়ুর যে প্রভাব এবং লাইভলিহুড সহ সার্বিক বিবেচনা করলে পারে গবেষণার কোনোই বিকল্প নাই, আমরা যদি বিশ্ব দরবারে টিকে থাকতে চাই। তো সুতরাং বিশ্ববিদ্যালয় একদিকে যেমন গবেষণা করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে গবেষণা নিয়ে আসবেন, অপরদিকে সরকারগুলোর উচিত হবে গবেষণার ফান্ডিং সহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে বিশ্বের দরবারে টোটাল গবেষণা দিয়ে দেশটাকে উপরে তুলে নেওয়া। স্যার, গবেষণায় পারে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে শিক্ষার্থীদের দেশের অবস্থা উন্নতি করতে। স্যার, লাস্ট কোশ্চেন, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ভবিষ্যতে কেমন ইনিশিয়েটিভ নিতে পারে, যেটা
সায়েন্স বেসড প্রোগ্রাম হবে, এবং আপনার মতামতটা কি? সায়েন্স ক্লাবকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে তারা আজকের যে প্রোগ্রামটা করছেন, আমি বলবো যে সিরিজ আকারে বিভিন্ন বিজ্ঞানীদের যে অর্জন, তাদের মতামত এবং প্রাপ্তি সেগুলো উপস্থাপন করা, যাতে করে আমাদের ছাত্রছাত্রী সহ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা এর টাচ পেতে পারে, জানতে পারে এবং এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো এটি আমার যেটি সাজেশন থাকবে, আসলে সায়েন্স ক্লাব তো তোমাদের মতো ছাত্রছাত্রীদের মাধ্যমে বা আমরা যারা উপদেষ্টা হিসেবে কাজ করি আমাদের মাধ্যমে, কিন্তু এখানে সরকারের সেই রকম এখানে কিন্তু পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে। বা বিশ্ববিদ্যালয় থেকেও একটি রুম দেওয়া হয়েছে, কিন্তু ফান্ডিং এর যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সামনে আরো ভালো করার সুযোগ আসবে। তো আমার প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে, সেই সাথে বাংলাদেশ সরকারের প্রতি সায়েন্স ক্লাবের মতো যে অর্গানাইজেশনগুলো অলরেডি দাঁড়িয়েছে তাদের মাধ্যমে প্রজেক্ট নিয়ে কিভাবে আমাদের এই প্রজন্মকে গবেষণায় আনতে পারা যায়, গবেষণায় শেখানো যায়, উন্নত বিশ্বে এদেরকে প্রেরণ করা যায়। বিশেষ করে আমার একটা প্রায় বই লেখা শেষ হয়েছে, সেটা হচ্ছে মেধা রপ্তানি। আমরা অনেকটা বলি ব্রেন ড্রেনেজ, না, আমরা তো 20 কোটি মানুষ প্রায়, সুতরাং 10 কোটি মানুষের যদি বিজ্ঞানী তৈরি করে আমরা বিদেশে পাঠাতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে সারা পৃথিবীর টপে পৌঁছে যাব। তাহলে হোয়াই নট উই আর থিঙ্কিং উইথ দ্য মেরিট এক্সপোর্ট। তো আমরা কেন চিন্তা করছি না এটা? তো সুতরাং সায়েন্স ক্লাবের ফান্ডিং দরকার। সরকার এবং বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব সায়েন্স ক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগান। তাহলে আমরা যেটি চাচ্ছি, গবেষণা কালচার সৃষ্টি করা, তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে প্রতিষ্ঠা করা যাবে। স্যার, আমরা দেখে এসেছি ন্যাশনাল ইস্যুগুলোতে আপনার কিছু গবেষণা রয়েছে, যেমন পরিবেশ, মাছের প্রজাতি, খাদ্য নিরাপত্তা। যদি সেগুলো সম্পর্কে আমাদের বলতেন। আমরা আসলে 2006 সাল থেকে গবেষণা শুরু করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে প্রায় 8 বছর আমার অভিজ্ঞতা আছে, জাপানে কাজ করেছি। এরপরে দেশে এসে ওয়ার্ল্ড ব্যাংক সহ দেশীয় বিভিন্ন সংস্থার অর্থায়নে অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে পদ্মা নদী নিয়ে আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যতগুলো কাজ করেছে বাংলাদেশে ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠান এতগুলো কাজ আসলে করেনি। আমি বলতেই পারি এখানে মোর দ্যান 50 পাবলিকেশন শুধু আমাদের পদ্মার ওপরেই কিন্তু হয়েছে, যেটি পরিবেশ, মাছ এবং অ্যাকোয়াটিক অর্গানিজমগুলো নিয়ে। সেই সাথে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যেটি করেছি, বিগত 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত একটি প্রজেক্ট ছিল ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের। সেটি ছিল যে বঙ্গোপসাগরে মাছের স্থায়ী ব্যবস্থাপনা সংরক্ষণের উপরে। তো এর আগে যে আইনটা ছিল, সে আইনে বাংলাদেশ বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ সংরক্ষণে আইনটা ছিল, এটি 20 মে থেকে শুরু হতো এবং এটি 22 জুলাই শেষ হতো। কিন্তু এটি আবার 1 এপ্রিল থেকে ইন্ডিয়ান সাইডে তাদের ব্যানিং পিরিয়ডটা ছিল এবং জুলাইয়ের পরে মিয়ানমারে ছিল। এই 3 দেশ একই হ্যাবিটেট, একই বঙ্গোপসাগর তারা ব্যবহার করত, একই সাথে জেলেরা মাছ ধরতো, কিন্তু 3 সময়। যার কারণে বাংলাদেশে যখন ব্যানিং পিরিয়ড, ইন্ডিয়ান সাইডে জেলেরা এসে মাছ ধরে বাংলাদেশ সাইডে, আবার ইন্ডিয়ান সাইডে যখন নিষিদ্ধ থাকে তখনও তারা কিন্তু বাংলাদেশ সাইডে মাছ ধরে। এই যে কনফ্লিক্ট ছিল একটি, যার কারণে বাংলাদেশের সাইডে কিন্তু ব্যাপকভাবে মাছের যে ক্যাচ বা ইল কিন্তু কমে গেছে বঙ্গোপসাগরে। মাছ ধরা নিষিদ্ধকাল যেটি ছিল বাংলাদেশে, সেটি তো আসলে কনফ্লিক্ট ছিল এটা। তো যার কারণে এখন আমরা যে নতুন আইন 2025 সালের 16 মার্চ বাংলাদেশ সরকার এটি এস্টাবলিশ করেছেন। তো এখানে কিন্তু মাছ ধরা নিষিদ্ধকালটা আমরা যে সাজেস্ট করেছিলাম আমাদের যে প্রজেক্ট থেকে, যে 15 এপ্রিলে শুরু হবে, এটি মিড এপ্রিল থেকে মিড জুন পর্যন্ত। বাংলাদেশ সরকার এটি 15 এপ্রিল শুরু করেছেন এবং সেটি 11 জুন শেষ হচ্ছে। তো এই যে 60 দিনের যে ব্যানিং পিরিয়ডটা, এতে আশা করা যায় যে বঙ্গোপসাগরে মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়ান জেলেদের মধ্যে মাছ ধরার কনফ্লিক্ট ছিল সেটি নিরসন হবে এবং নিশ্চিত করে বলা যায় যে ভবিষ্যতে বাংলাদেশে মাছের যে উৎপাদন বঙ্গোপসাগর থেকে ইল্ড বা ক্যাচ সেটি বেড়ে যাবে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিশারিজের কিন্তু একটা বিশাল অর্জন। জি স্যার, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল অর্জন। জি স্যার। আচ্ছা স্যার, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসের যে খাদ্য নিরাপত্তা, ফুড সেফটি, এটা আপনি কতটা চ্যালেঞ্জিং বলে মনে করেন? আসলে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তর বিশ্ববিদ্যালয়। এখানে মোর দ্যান 40,000 স্টুডেন্ট কিন্তু আমরা একসাথে আছি এখানে, তাই না? হলগুলো আছে, সেই সাথে
ক্লাস চলাকালীন সময় আমাদের অনেকগুলো এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, খাবার বা ক্যাফেটেরিয়া আছে। বিশেষ করে খাদ্যের যে নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত খাবার, সেই দিকটা আমাদের মনে হয় এখন এসেছে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। অনেকগুলো হোটেল আছে যেখানে আসলে প্লেট ধোয়া থেকে শুরু করে খাবারের রান্না করা বা পরিবেশন করা বা খাওয়া, আসলে আমরা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের বডি কিন্তু না এটাকে মনিটরিং করা, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুরু হয়েছে কিছুদিন আগে, দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের প্রত্যাশা থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে বা বিশ্ববিদ্যালয় থেকে এদের মনিটর করে, যাতে করে স্বাস্থ্যসম্মত খাবারগুলো আমাদের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে, হলগুলো থেকে শুরু করে এবং এই যে হোটেলগুলোতে পাওয়া যায়, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা শুধু লাঞ্চ বা ডিনার নয়, যে কোনো মুহূর্তে তারা যে খাবারগুলো খাচ্ছে, ইভেন চা, তাহার পানিটাও যাতে স্বাস্থ্যসম্মত নিরাপদ হয়, সেটি কিন্তু আসলে এটি কনসার্নের জায়গা। এটি আমার মনে হয় বিশ্ববিদ্যালয় জায়গা থেকে এটি অবশ্যই অনেক দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ কিন্তু আছে। আমার মনে হয় এটি করা দরকার। স্যার, আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন দিকটা যদি একটু তারা নজরে রাখে, এটা তাদের জন্য সহজ হবে নিরাপত্তার বিষয়টা? আমার মনে হয় প্রথম যেটি দেখা দরকার যে হলগুলোতে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি, বিশেষ করে মাছ, মাংস, সবজি বা ডিম সহ বা চাল বা ডাল যেগুলো আসছে, এগুলো সোর্স কি সেটি দেখা দরকার। যে আমরা আসলে কি আমরা যেখান থেকে মাছগুলো নিয়ে আসছি, মাছগুলো আসলে নিরাপদ স্বাস্থ্যসম্মত কিনা, এবং বা মাংস যেখান থেকে নিয়ে আসা হচ্ছে সেটি স্বাস্থ্যসম্মত কিনা, বা ফার্মগুলোর কি অবস্থা সেটি কিন্তু মনিটর করার জন্য আমাদের ভেটেরিনারি এখানে ডিপার্টমেন্ট আছে, ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, ইভেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে। এই সমস্ত ডিপার্টমেন্টগুলো তো আমার মনে হয় এই রিলেটেড গবেষণাগুলো যদি আমরা হোস্ট করতে পারি বিশ্ববিদ্যালয় ফান্ডিং এর মাধ্যমে, তাহলে একদিকে যেমন গবেষণা হবে, তাহলে এই যে খাদ্য যেগুলো হলগুলোতে আসছে বা এখানে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে আসছে, যদি আমরা বলে দিই যে আমাদের যে সিলেক্টেড ফার্ম বা পুকুর আছে যেখানে আমরা গবেষণা চলছে, যাদেরকে আমরা মনিটরিং করছি, বা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মাছ, মাংস, ডিম, দুধ বা খাদ্য উৎপাদন যেখানে হচ্ছে, ওই সোর্সগুলো যদি নির্ণয় করে সিলেক্ট করে দিতে পারি, তাহলে নিশ্চয়ই তাহলে এই ডিপার্টমেন্টগুলোর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কোন একটি বডির মাধ্যমে, ইভেন আমাদের হলের যে প্রভোস্ট থাকতে পারে, ইভেন প্রক্টর স্যারও থাকতে পারে, স্টুডেন্ট অ্যাডভাইজার স্যারও থাকতে পারেন, তাহলে কিন্তু স্বাস্থ্যের যে নিরাপদ স্বাস্থ্যের যে ব্যবস্থাটা বা সুস্বাস্থ্যের যে বিষয়টা, সেটি কিন্তু খাদ্যের দিক থেকে কিন্তু এটি নিরাপদ হবে বলে আমি বিশ্বাস করি। এটি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা থেকে অবশ্যই, এটি কিন্তু কঠিন কোনো কাজ নয় বা ব্যয়বহুলও কিছু না। বিশ্ববিদ্যালয় থেকে অনেক গবেষণা ফান্ড ব্যবহার করা হচ্ছে বিশেষ টার্গেট করে। আমরা যদি যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে বা হলগুলো আছে, তাদের মধ্যে যদি আমরা এই গবেষণালব্ধ যে খাদ্যগুলো, মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে বা চাল, এইগুলো যদি আমরা ব্যবহার করি, নিশ্চিত করে বলা যায় তা আমাদের গবেষণালব্ধ প্রোডাক্টগুলো তো আমাদের ছাত্ররা খেতে পারবে এবং শিক্ষক, কর্মচারী, অফিসার তারাও কিন্তু পাবে। এটি কিন্তু অবশ্যই এটি এক্সেপশনাল একটা কিছু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার, চমৎকার একটা উপায় আমাদেরকে বলেছেন যে বিভাগগুলোর সাথে প্রশাসনের একটা সমঝোতা, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের এই খাদ্য নিরাপত্তার বিষয়টা অনেকটা বেশি নিরাপদ একটা জায়গায় পৌঁছাবে বলে আশা করি। স্যার, আপনি যেহেতু ফিশারিজ ডিপার্টমেন্টের গবেষক, সেখানে আমাদের ক্যাম্পাসের পুকুরগুলোতে মাছ চাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোটিনের ঘাটতি কতটা পূরণ করা সম্ভব? আমি তুমি সহজ করে বলি যে আমাদের ক্যাম্পাসে এমন অনেক পুকুর আছে যেগুলো অব্যবহৃত, এবং কিছু পুকুর রয়েছে যেগুলো ব্যবহৃত হলেও দেখা গেছে মাছ চাষ করা হয় না। তো স্যার, এটা নিয়ে যদি আপনি। খুবই চমৎকার একটি বিষয় আসলে উপস্থাপন করা হলো মাইশা, ধন্যবাদ। আসলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু, আমরা যদি একেবারে আবাসিক এলাকা থেকে শুরু করে একেবারে পূর্ব দিকে পর্যন্ত আমরা যাই, আমাদের অনেকগুলো পুকুর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এই পুকুরগুলো, কিছু পুকুর আছে কৃষি প্রকল্পের অধীনে, কিছু প্রকল্প আছে জুওলজি ডিপার্টমেন্টের অধীনে, কিছু পুকুর আছে যেটি ফিশারিজ ডিপার্টমেন্টের সম্ভবত একটি বা দুইটি, এবং ফিশারিজ ডিপার্টমেন্টের পিছনেও কিছু গবেষণা পুকুর আছে। এরপরে হলের অধীনে কিছু গবেষণা পুকুর আছে। তো এই যে ছড়িয়ে ছিটে পুকুরগুলো আছে, আমার মনে হয় ফিশারিজ ডিপার্টমেন্ট যেহেতু মাছ নিয়ে কাজ করে, তো সুতরাং ফিশারিজ ডিপার্টমেন্ট, কৃষি প্রকল্প,
অথবা আমাদের কোনো একজন প্রভিসি স্যারের নেতৃত্বে আমরা যদি বিশ্ববিদ্যালয় ফান্ডিং এ প্রজেক্ট তৈরি করি এবং নিরাপদ মাছ উৎপাদনের লক্ষ্যে, এবং এটি প্রথম অবস্থায় আমাদের হলগুলোতে, তারপরে আমাদের যে স্টাফ আছে বিশ্ববিদ্যালয়ে তাদের বা শিক্ষকদের সরবরাহ করার জন্য খুব চমৎকার একটি কিন্তু কাজ হবে। একদিকে গবেষণা হবে, সেই সাথে আমরা আমাদের পুকুরের সর্বোচ্চটা ব্যবহার করতে পারবো। অতীতে কিন্তু যেটি হয়েছে যে পুকুরগুলো মানে লিজ দেওয়া হয়েছে, এবং সেটি কিন্তু খুব বেশি টাকাও নয়, কিন্তু আমরা লিজ না দিয়ে যদি এই কাজটা যদি আমাদের ছাত্রদেরকে ইনভলভ করাই, এটি যে শুধু ফিশারিজ ডিপার্টমেন্টের ছাত্র হবে তা নয়, যারা আগ্রহী কাজ করতে চাই, ইভেন দ্য সোশ্যাল ওয়ার্কের বা বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রি যারা আছে, ইভেন ফার্মেসি ডিপার্টমেন্ট, হোয়াট এভার ইউ লাইক, যে কোনো ডিপার্টমেন্টেই কিন্তু ইনভলভ হতে পারবে এই সমস্ত প্রজেক্টগুলোতে। তাহলে আমার মনে হয় বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি স্পেশাল একটি মানে অবস্থা বা সৃষ্টি হতে পারে অবস্থা, যেখানে নিজস্ব পুকুরগুলো সর্বোচ্চ ইউটিলাইজ করা যাবে এবং ওই পুকুর থেকে উৎপাদিত মাছ আমাদের ছাত্ররা প্রথমে খাবে। কি চমৎকার! তাহলে এই জায়গাটাতে আমার মনে হয় সময় এখন এসেছে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সহ যারা প্রশাসনের দায়িত্ব আছেন তাদের এই বিষয়ে আসলে কার্যকারী ভূমিকা রাখা বা দায়িত্ব নেওয়া। স্যার, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের হলের পুকুরগুলোতে মাছ চাষের মাধ্যমে হলের শিক্ষার্থীদের, যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন, তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং সেই সাথে আরেকটি জিনিস শেয়ার করি, আমাদের এই যে বিশাল বড় ক্যাম্পাস, শুধু পুকুর আছে তা কিন্তু নয়, বিশাল কিন্তু আমাদের চাষযোগ্য জমিও রয়েছে। তো ইচ্ছা করলে আমরা কিন্তু এগ্রিকালচার ফ্যাকাল্টি নেতৃত্বে আমরা যারা আগ্রহী তাদের দিয়েও কিন্তু এখানে সবজি ফলানো কিন্তু সম্ভব। তাহলে একদিকে এখানে গবেষণা হবে এবং স্বাস্থ্যসম্মত অর্গানিক যে ভেজিটেবলের কথা আমরা বলছি, বা একেবারে স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে যে মেডিসিন বা ইনসেকটিসাইড, পেস্টিসাইড একেবারেই না দিলে নয়, সেইগুলো ব্যবহার করে কিন্তু আমরা এখানে ভেজিটেবল সহ অন্যান্য ক্রপস গুলো কিন্তু এখানে প্রোডাকশন করা সম্ভব। তাহলে একদিকে মাছ, অন্যদিকে ভেজিটেবল, এবং আরো কিছু জায়গা আছে যেখানে কিন্তু মুরগির ফার্ম, বিশেষ করে নারকেল বাড়িয়াতে, এবং গরুর ফার্ম করা সম্ভব। তাহলে আমাদের বিশাল বড় ক্যাম্পাস, যে ক্যাম্পাসের এত বড় জায়গা, সেই জায়গা আবার আমাদের ফান্ডও আছে। তাহলে এই ফান্ডগুলো স্পেশাল ফান্ড ঘোষণা করে, যেটি ছাত্রছাত্রীদের জন্য খাবারের উৎপাদনের সোর্স হবে, সেই ফান্ড আমরা কেন ব্যবহার করছি না বা কেন প্ল্যান করছি না? তাহলে এই প্ল্যানিংটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে একদিকে গবেষণা, এই গবেষণায় ছাত্রছাত্রীদের ইনভলভমেন্ট এবং তাদের গবেষণালব্ধ প্রোডাক্টগুলো, যেখানে মাছ, সবজি, চাল এবং মুরগির ডিম, মাংস সবই কিন্তু এই ক্যাম্পাস বা ক্যাম্পাসের সংলগ্ন জমিগুলো দিয়ে উৎপাদন করা সম্ভব হবে। তাহলে নিরাপদ খাদ্য, নিরাপদ পুষ্টি পাওয়ার জন্য কিন্তু আমাদের ক্যাম্পাসটা উদাহরণ হতে পারে সারা বাংলাদেশের জন্য। এই যে আপনি পদক্ষেপগুলোর কথা বললেন, এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? কারণ দেখা গেছে যে বিভিন্ন সময় আমাদের যে চাষযোগ্য জমি বা পুকুরগুলো, সেগুলো দেখা গেছে যে অন্য ব্যক্তিদের কাছে লিজ দেওয়া বা কোনো প্রতিষ্ঠানের কাছে, বাট সেগুলো আমরা কেন ব্যবহার করতে পারছি না, মানে প্রশাসন কেন সেটা পারছে? চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায়? সুন্দর একটি কথা, সেটি আমাদের বিষয় হচ্ছে আমরা লিজ দিয়ে কত টাকা পাচ্ছি, সেটি একটি বিষয়। আর আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ম্যান পাওয়ার থাকে, আমরা তো গবেষণা করার জন্য আমাদের শিক্ষক ছাত্র আছে, ইভেন আমাদের কৃষি প্রকল্পের লোকজনও আছে, চাষের এবং নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নিরাপত্তা প্রহরী রয়েছে, আমাদের সবই আছে, ইভেন গবেষণার জন্য আমাদের ফান্ডও আছে। আমাদের শুধু দরকার যেটা বিষয়ভিত্তিক ফান্ডা নির্ধারিত করে দিয়ে গবেষক, ইন্টারেস্টেড গবেষক ছাত্র তাদের গ্রুপ তৈরি করে দিয়ে গবেষণা করা, এবং সেখান থেকে প্রোডাক্টটা হল বা এই রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়াতে পৌঁছে দেওয়া। হল বা ক্যাফেটেরিয়া তারা কিন্তু টাকা দিয়েই এই প্রোডাক্টগুলো কিনছে। তাহলে এই প্রকল্প যে ব্যয়টা হচ্ছে, সে ব্যয়টা তো আমরা তুলে নিতে পারছি, কিন্তু মাঝখান থেকে আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত একেবারে নিরাপদ খাদ্য কিন্তু পাচ্ছি। তাহলে এই যে বিশাল সুযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেটি খুব অল্প মূল্যে লিজ না দিয়ে যদি এই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ছাত্র যাদের আসলে এই রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা রাজশাহীতে পার্ট টাইম জবের সুযোগ নাই, সেই সুযোগটা কেন আমরা তৈরি করছি না? এটি কিন্তু আমার কোশ্চেন। তাহলে এই সুযোগটা অবশ্যই রয়েছে এখানে, সেটি আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন করে এক্সপেরিমেন্ট শুরু করতে পারি আমরা। এটি একটি ভালো দিক হবে, এটি এক্সাম্পল হবে ফর দ্য আদার ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, বিশ্বের অনেক জায়গায় আমাদেরকে এটা ফলো করবে ইনশাআল্লাহ।
এই পদক্ষেপটা অনেক বেশি সময়োপযোগী, কারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা এটার মাধ্যমে গবেষণায়ও তারা মনোযোগী হবে, কারণ তাদের পড়াশোনার সাথে এটা সম্পর্কযুক্ত হবে এবং তাদের একটা অর্থের উৎসেরও ব্যবস্থা ডেফিনেটলি। স্যার, লাস্ট কোশ্চেন, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ভবিষ্যতে কেমন ইনিশিয়েটিভ নিতে পারে যেটা সায়েন্স বেসড প্রোগ্রাম হবে, এবং আপনার মতামতটা কি? সায়েন্স ক্লাবকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে তারা আজকের যে প্রোগ্রামটা করছেন, আমি বলবো যে সিরিজ আকারে বিভিন্ন বিজ্ঞানীদের যে অর্জন, তাদের মতামত এবং প্রাপ্তি সেগুলো উপস্থাপন করা, যাতে করে আমাদের ছাত্রছাত্রী সহ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা এর টাচ পেতে পারে, জানতে পারে এবং এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো এটি আমার যেটি সাজেশন থাকবে, আসলে সায়েন্স ক্লাব তো তোমাদের মতো ছাত্রছাত্রীদের মাধ্যমে বা আমরা যারা উপদেষ্টা হিসেবে কাজ করি আমাদের মাধ্যমে, কিন্তু এখানে সরকারের সেই রকম এখানে কিন্তু পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে। বা বিশ্ববিদ্যালয় থেকেও একটি রুম দেওয়া হয়েছে, কিন্তু ফান্ডিং এর যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সামনে আরো ভালো করার সুযোগ আসবে। তো আমার প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে, সেই সাথে বাংলাদেশ সরকারের প্রতি সায়েন্স ক্লাবের মতো যে অর্গানাইজেশনগুলো অলরেডি দাঁড়িয়েছে তাদের মাধ্যমে প্রজেক্ট নিয়ে কিভাবে আমাদের এই প্রজন্মকে গবেষণায় আনতে পারা যায়, গবেষণায় শেখানো যায়, উন্নত বিশ্বে এদেরকে প্রেরণ করা যায়। বিশেষ করে আমার একটা প্রায় বই লেখা শেষ হয়েছে, সেটি হচ্ছে মেধা রপ্তানি। আমরা অনেকটা বলি ব্রেন ড্রেনেজ, না, আমরা তো 20 কোটি মানুষ প্রায়, সুতরাং 10 কোটি মানুষের যদি বিজ্ঞানী তৈরি করে আমরা বিদেশে পাঠাতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে সারা পৃথিবীর টপে পৌঁছে যাব। তাহলে হোয়াই নট উই আর থিঙ্কিং উইথ দ্য মেরিট এক্সপোর্ট। তো আমরা কেন চিন্তা করছি না এটা? তো সুতরাং সায়েন্স ক্লাবের ফান্ডিং দরকার। সরকার এবং বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব, সায়েন্স ক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগান। তাহলে আমরা যেটি চাচ্ছি, গবেষণা কালচার সৃষ্টি করা, তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে প্রতিষ্ঠা করা যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আপনার এত ব্যস্ততার সময় থেকে আমাদের সায়েন্স ক্লাবকে সময় দেওয়ার জন্য, সাইকাস্টকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সায়েন্স ক্লাব আমার গবেষণা সহ সার্বিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করার জন্য। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের ছাত্র, ফেলো, গবেষক, বিজ্ঞানীরা উপকৃত হবেন। শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয়, দেশ সহ দেশের বাইরেও ছড়িয়ে পড়বেন আমাদের এই প্রচেষ্টা, সায়েন্স ক্লাবের প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে এতক্ষণ আমাদের সাইকাস্টের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন।